আসসালামু আলাইকুম। আজকে আমরা ইরান যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে কিছুটা আলোচনা করবার চেষ্টা করব। অবশেষে যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাধ্যমে ইরানকে একটা যুদ্ধবিরতির প্রস্তাব কিংবা যুদ্ধ বন্ধের প্রস্তাব কিংবা একটা শান্তি আলোচনা যাই বলি না কেন, একটা 15 দফা প্রস্তাব পাঠিয়েছে ফরমালি। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেটা বলেছেন যে তারা ইউএসের সাথে আলোচনায় বসতে প্রস্তুত নয় এবং রাজিও নয়, এবং তবে তারা ইউএসের কাছ থেকে যে প্রস্তাবটি পেয়েছে তারা সেটি যাচাই বাছাই করছে। আহ, আহ, আমরা যদি একেবারে শুরুর দিকে কিছুটা ফিরে যাই, যেদিন ইউএসএ এবং ইসরায়েল ইরান আক্রমণ করলো, সেদিন ডোনাল্ড ট্রাম্প একটা প্রেস ব্রিফিংয়ে তার কিছু সুনির্দিষ্ট লক্ষ্যের কথা বলেছিলেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে ইরানিয়ান জনগণের জন্য এটা একটা ঐতিহাসিক সুযোগ। ইরানের যে ধর্মীয় শাসন ব্যবস্থা, যেটাকে বলে থিওক্রেটিক রেজিম, এই রেজিমকে অর্থাৎ আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনিকে শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে একটা পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের এইটা একটা ঐতিহাসিক মুহূর্ত। তিনি ইরানের গণতন্ত্রকামী জনগণকে সেই সরকারের বিরুদ্ধে, আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন। এবং ডোনাল্ড ট্রাম্পের একটা ক্যালকুলেশন ছিল এবং নেতানিয়াহুর একটা ক্যালকুলেশন ছিল যে ছাত্র বিদ্রোহ যেখানে ইরানে হয়েছিল কিছুদিন আগে, তার উত্তাপে হয়তো এটা একটা সুবর্ণ সুযোগ, এটা একটা ঐতিহাসিক সময় যে এখন যদি রুহুল্লাহ খামেনিকে এবং তার সিনিয়র লিডারকে হত্যা করা হয়েছে এবং যে সামরিক আগ্রাসন চালানো হচ্ছে, ইরানের আইআরজিসি বা সামরিক শক্তিকে যদি ধ্বংস করে দেয়া যায়, তাহলে হয়তো ইরানের সাধারণ পশ্চিমা সমর্থক যে গোষ্ঠীগুলো আছে তারা রাস্তায় নেমে আসবে এবং একটা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা যখন তৈরি হবে এবং একই সাথে সাথে ইসরায়েল এবং আমেরিকার সারাশি আক্রমণের ফলে একটা এই সরকারকে, অর্থাৎ ইরানিয়ান যে একটা থিওক্রেটিক রেজিম, এই ধর্মীয় শাসন ব্যবস্থাকে তারা মূলোৎপাটন করে একটা প্রো আমেরিকা, অর্থাৎ আমেরিকার দাসত্ব করবে অথবা আমেরিকার অনুগামী একটা সরকার তারা সেখানে দেখতে চেয়েছিল। এটাই ছিল ইউএস এবং ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য, কিন্তু সেটি অর্জিত হয়নি। ডোনাল্ড ট্রাম্পের সেখানে তিনি প্রথম দিনই বলেছিলেন যে এটা আমরা কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে আমরা এখানে যাচ্ছি না, আমরা খুব অল্প সময়ের ভিতরে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহের মধ্যেই আমরা যুদ্ধ জয় করতে সক্ষম হব। কিন্তু যুদ্ধ এখন 4 সপ্তাহ পার হয়ে গেল এবং এখন আলটিমেটলি ইরান নয়, ইউএসএকেই যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পাঠাতে হলো। এবং যেটা সুস্পষ্ট ইঙ্গিত বহন করে যে যে ইউএসের যে লক্ষ্য নিয়ে তারা আক্রমণ করেছিল তার লক্ষ্য কোনোটাই অর্জিত হয়নি এবং ইরানের যে সামরিক সক্ষমতা সেটিকে তারা নিঃশেষ করতে পারেনি। আর আরেকটি জিনিস হলো যে এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার যে সে একটা একক সুপার পাওয়ার বিশ্ব ব্যবস্থায়, সেটি এখন বেশ প্রশ্নের সম্মুখীন। কারণ আপনি যখন নিজেকে সুপার পাওয়ার হিসেবে দাবি করছেন কিন্তু একটা আপনার সমকক্ষ নয়, আপনার থেকে সক্ষমতার দিক দিয়ে অনেক অনেক দুর্বল ইরান, এই শক্তিকে আপনি 1 মাসের ব্যবধানেও তাকে হারাতে পারছেন না, আপনার কোনো ডেটারেন্স সে তাকে আক্রান্ত করছে না, আপনার কোনো ভয় ভীতি দ্বারা সে আক্রান্ত হচ্ছে না, তাহলে সেই সুপার পাওয়ার স্ট্যাটাসটা তো আর আপনার থাকছে না। আপনি যখন আপনার একটা সুপার পাওয়ার কান্ট্রি হিসেবে যখন এককভাবে দাবি করবেন, তাহলে গ্লোবাল সিস্টেমে আপনাকে ডেটারেন্স এবং সেটা থাকতে হবে। সেটা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একেবারেই একটা মারাত্মক বিপর্যয় নেমে এসেছে আমেরিকার জন্য। এবং আমেরিকার অভ্যন্তরের আমেরিকার রাষ্ট্রের কাঠামোর মধ্যেই এক ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে এই যুদ্ধের গ্রহণযোগ্যতা নিয়ে। কারণ হচ্ছে যারা ডেমোক্রেট আছে এবং ইভেন অনেক সৈন্যরাও তারা উৎসাহিত নয় এই যুদ্ধের ব্যাপারে। কারণ এই যারা সমালোচক তারা বলছেন যে এটা তো আমেরিকার যুদ্ধ নয়, এটা একটা ইসরায়েলের যুদ্ধ, ইসরায়েল নেতানিয়াহু আমেরিকাকে, ট্রাম্পকে এই যুদ্ধে জড়িয়েছেন। ফলে
একটা যুদ্ধের পেছনে যে একটা মোরাল অব্লিগেশন, একটা স্পিরিট থাকে, একটা নৈতিক স্পিরিট থাকে, যেটা আমরা টুইন টাওয়ার হামলার পরে আমরা দেখেছিলাম যে ওয়ার অন টেররের ক্ষেত্রে এটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু এক ধরনের স্পৃহা ছিল যে আমি সন্ত্রাস নির্মূল করব, যেখানেই সন্ত্রাস আছে সেখানে আমি ঝাঁপিয়ে পড়ব। কিন্তু এই ইরান যুদ্ধের পিছনে ওই ধরনের কোনো স্পষ্ট মোটিভেশন নাই। এবং এক ধরনের এই যুদ্ধটা ইরান শুরু করেনি, ইরান তো ইসরায়েল আক্রমণ করেনি, ইরান আমেরিকা আক্রমণ করেনি। ফলে ইরানের উপর এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই যুদ্ধটা অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে বিশ্বব্যাপী যে তার একটা নৈতিক সাপোর্ট আমেরিকার থাকার কথা ছিল সেটি তারা পায়নি। এবং সারা বিশ্বে অনেক রাষ্ট্র, অনেক সাধারণ মানুষ, অনেক সংগঠন তারা হয়তো আমেরিকার কে কিছু বলতে পারছে না, কিন্তু তারা মোরালি কিন্তু এই যুদ্ধটা নৈতিকভাবে আমেরিকা এই যুদ্ধে কারো মন জয় করতে পারবে না। ফলে একটা মোরালি আমেরিকা অনেকটা ব্যাকফুটে চলে গেছে। আমরা যদি বলি গ্লোবাল সফট পাওয়ারের কথা বলি এবং ডিপ্লোমেসি, তো আমেরিকা এটা মানে এই যুদ্ধকে সারা বিশ্বকে তার পক্ষে নিতে পারেনি। কারণ হলো এটা ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং ইরান তার আত্মরক্ষার্থে এটা জাতিসংঘ সনদে এটা স্পষ্ট আছে, কোনো প্রান্তিক রাষ্ট্র তার আত্মরক্ষার অধিকার রয়েছে, তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাইট টু সেলফ ডিফেন্স রয়েছে। ফলে ইরানকে রিটালিয়েশন, আত্মরক্ষার জন্য সে রিটালিয়েট করতে বাধ্য, এবং সেখানে এখানে অন্যায় আন্তর্জাতিক আইনে সেটার কোনো লঙ্ঘন হয়নি। ফলে ইরান এক ধরনের বৈশ্বিক জনমতে তার একটা সাধারণ জনগণের সে সমর্থন পাচ্ছে এবং মোরালি সে হাই, এবং ইউএসের সৈন্যদের যে একটা মোরাল স্পিরিট সেটা কিন্তু নেই। এবং অনেকেই প্রশ্ন তুলছেন যে এই যুদ্ধে যাওয়া কি দরকার ছিল কিনা। এখন অবশেষে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমরা লক্ষ্য করলাম যে ডোনাল্ড ট্রাম্প তার মিত্রদের, বিশেষ করে নেটো এলাই এবং অন্যান্য যে এলাইগুলো মিত্র আছে, তাদের কাছ থেকে স্ট্রেইট অফ হরমুজকে বিশ্ব বাণিজ্যের জন্য উন্মুক্ত করবার জন্য তাদের কাছে সামরিক সহায়তা চেয়েছেন। বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, জাপান সুস্পষ্টভাবে তারা বলে দিয়েছে যে দে আর নট দ্য পার্টি অফ দ্য কনফ্লিক্ট, এই সংঘাতের তারা কোনো অংশীজন নয়। ফলে তাদের পক্ষে এই স্ট্রেইট অফ হরমুজকে রক্ষা করবার জন্যে সৈন্য সামন্ত জাহাজ পাঠানো সম্ভব নয়। তাদের পিছনে যুক্তি হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ অলরেডি আন্ডার ট্রেমেন্ডাস প্রেশার। ইরান তো তাদের প্রতিপক্ষ নয়, যেখানে রাশিয়ার মতো একটা শক্তিশালী হুমকি তাদের ঘরের দরজায়, তাদেরকে নতুন করে যদি ইরানে তারা জড়িয়ে পড়ে এবং সেখানে যে তার যে জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা যদি আরও সম্মুখীন হয়, তাহলে রাশিয়ার কাছে ইউরোপ জিম্মি হয়ে যাবে। ফলে এই জ্বালানি নিরাপত্তা, জ্বালানি সংকটকে মোকাবেলা করবার জন্য ইউরোপীয় শক্তিগুলোকে ট্রাম্পের পাশে দাঁড়ানো এখন কঠিন হয়ে পড়েছে। এই ভূ রাজনৈতিক বাস্তবতায় ট্রাম্প একা হয়ে গেছে এবং ফলে ট্রাম্পের অভ্যন্তরীণ জ্বালানির চাহিদাও এখন অনেক বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। ফলে ট্রাম্প অভ্যন্তরীণভাবে চাপে আছে, আন্তর্জাতিকভাবে চাপে আছে এবং সে কোনো ডিসাইসিভ ভিক্টরি অর্জন করতে পারছে না। ফলে ট্রাম্প বাধ্য হয়ে এক ধরনের যুদ্ধবিরতির জন্য একেবারে উঠে পড়ে লেগেছে এবং এটা সম্ভবত একটা নতুন বিশ্ব ব্যবস্থার একটা সূচনা করবে এই ইরান যুদ্ধ। এবং আমেরিকার যে একক বিশ্ব শাসন করার ক্ষমতা সেটি হয়তো হ্রাস পাবে এবং চায়না এবং রাশিয়ার জন্য এটা একটা বিশাল সম্ভাবনা, ভূরাজনৈতিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছে। আমার মনে হয় যে এই ইরান যুদ্ধে জড়িয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার একটা পতন ডেকে আনলো। ধন্যবাদ সবাই।